এক রাতে নিয়ান নামের এক নার্স যে নাইট শিফট ডিউটি করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, তারপর ডিউটি শেষে বাড়ির দিকে রওনা হয়। তখন তার বয়ফ্রেন্ড জ্যাং ভয়েস মেসেজ পাঠিয়ে জানায়, দেয়ালে পেইন্ট করার জন্য ব্রাশগুলো কিনে ফেলেছি, তবে আজ রাতে আমার ডিউটি আছে, তাই ফিরতে লেট হবে। আমরা বুঝতে পারি এই এলাকায় তারা নতুন এসেছে, আর এত রাতে গলির মোড়ে ঝলমলে আকর্ষণীয় এক দোকান দেখে সেখানে চলে আসে। ভেতরে ঢুকে বুঝতে পারে এটা হচ্ছে একটা লাইট শপ। বিভিন্ন ধরনের বাল্ব, ঝাড়বাতি, ল্যাম্প বিক্রি করা হয় এই দোকানে। সে দোকানদারকে বলে, আপনাকে খুব পরিচিত মনে হচ্ছে। এর উত্তরে লোকটা বলে, মনে হয় তুমি ভুল জায়গায় এসেছো, তোমার কোনো লাইটের প্রয়োজন নেই। তখন অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পায়। দোকানদার জানায় হাইওয়ের পাশে এক বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই শুনে নিয়ান বিদায় নিয়ে চলে আসে অ্যাক্সিডেন্ট স্পটের সামনে। সেখানে দাঁড়িয়েছিল তার বয়ফ্রেন্ড জ্যাং। জ্যাং জানায় কিছুক্ষণ আগেই তার ডিউটি শেষ হয়ে গিয়েছে। তো সেখানে আরও ছিল তাদের প্রতিবেশী শাওমি, তার মেয়ে জুজু এবং আরেক প্রতিবেশী মিস্টার জিয়াং। তখন বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা হয়। নিয়ান বলে স্ট্রেচারের চাকার সাথে পায়ে আঘাত পেয়েছিল, সেই ব্যথা এখনও আছে। আর জ্যাং বলে দেয়ালে প্রিন্ট করার জন্য ব্রাশ কিনে এনেছি। দেখা যায় তারা থাকে এক বিশাল বড় বিল্ডিংয়ে। এরপর যে যার ফ্ল্যাটে চলে যায়। রাতে ঘুমানোর সময় নিয়ানের মনে হয় কেউ একজন জানালার পাশে দাঁড়িয়ে বলছে, তুমি কি একজন বয়স্ক লোক, একজন মহিলা আর তার ছোট মেয়ে এবং সমবয়সী দুজন বোন ও একজন বাস ড্রাইভারকে দেখেছো? এই শুনে নিয়ান চোখ খুলে দেখে সকাল হয়ে গিয়েছে, আর জ্যাং তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, তবে স্যান্ডউইচটা একদম পুড়ে ফেলেছিল। নিয়ান বলে, একমাত্র তুমি ছাড়া এত বাজে রান্না আর কেউ করতে পারে না। তখন নিচতলায় শাওমি এবং তার মেয়ে জুজু ঝগড়া করছিল। এই শুনে তারা নিচে আসতেই জুজু তাদের কাছে চলে আসে, বলে, মা আমাকে বাবার কাছে চলে যেতে বলছে, কিন্তু আমি মায়ের সাথে থাকতে চাই। শাওমি বলে, তোমাকে যেতে হবে, আর আমি এখানেই থাকবো, এটাই হচ্ছে একমাত্র সমাধান। জ্যাং বলে, যদি এটাই সমাধান হয়ে থাকে তাহলে ওকে বুঝিয়ে বলুন। রাগান্বিত হয়ে বললে ও কষ্ট পাবে। এরপর সে মেয়েকে নিয়ে রুমে চলে যায় এবং তাকে পিরিয়ড এবং প্যাড সম্পর্কে বোঝাতে থাকে। জুজু বলে, আমি অনেক ছোট, এসবের প্রয়োজন নেই, কিন্তু এরপরেও সে তাকে জোর করে শেখায়। জুজু বলে, মা আমাকে তাড়িয়ে দিও না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। মেয়ের এই আকুতি শুনে তাকে সান্ত্বনা দেয়। দেখা যায় তার নখগুলো ছিল উল্টো। ওইদিকে নিয়ান আর জ্যাং তাদের নতুন ঘরে পেইন্ট করছিল। তখন লক্ষ্য করে ঘরের মেঝেতে পানি পড়ে আছে। নিয়ান বলে, কিছুক্ষণ পরপর এখানে পানি চলে আসে, হয়তো মেঝের নিচে পানির পাইপ লিক করছে। এরপর অ্যাক্সিডেন্টলি জ্যাংয়ের হাতের ছাপ দেয়ালে লেগে যায়, তাই সে হাত ধোয়ার জন্য চলে গেলে নিয়ান তার নিজের হাতের ছাপ লাগিয়ে এই ঘটনা স্মরণীয় করে রাখে। তখন জ্যাং এসে সেখানেই পেইন্ট করে। এতে নিয়ান রেগে গেলে জ্যাং বলে, কোনো কিছুই মুছে যায়নি, কাছ থেকে দেখো, এই স্মৃতিটা দেয়ালে চিরকাল থেকে যাবে, তবে আলতোভাবে পেইন্ট করে দেয়ালটাকে মানানসই করতে হবে, যাতে দেয়ালটা স্বাভাবিক হয়ে যায়। এরপর সেই বিল্ডিংয়ে ইউশান নামের নতুন আরেকজন ভাড়াটিয়া আসে। নিয়ান তাকে দেখতেই তার জিনিসপত্রগুলো আনতে সাহায্য করে। সে উঠেছে নিচতলার এক রুমে। ইউশান যখন ঘরে ঢুকছিল তখন নিয়ান লক্ষ্য করে সূর্যের আলোয় মেয়েটার দুটো ছায়া পড়েছে। এই দেখে সে ভয়ে বেরিয়ে যায়, সোজা ছাদে চলে আসে আর ছায়ার বিষয় জ্যাংকে বলে। জ্যাং বলে, হয়তো ঘরের সামনে লাইট জ্বলছিল, লাইট এবং সূর্যের কারণে দুটো ছায়া পড়েছে। বৃষ্টি শুরু হলে তারা ছাদ থেকে নামার চেষ্টা করে, কিন্তু দরজাটা লক হয়ে গিয়েছিল, তাই ওইখানেই দাঁড়িয়ে থাকতে হয়। জ্যাং বলে, গত বেশ কয়েকদিন ধরে নিজের প্রতি খুব অবহেলা করছো, পায়ের ব্যথায় ঠিকভাবে দাঁড়াতে পারছো না, এখন পর্যন্ত পায়ে ব্যান্ডেজ করোনি, আর ঠিকভাবে খাওয়া দাওয়া করছো না, আগের থেকে ওজন কমে গিয়েছে। নিয়ান বলে, এই সব কিছুর পেছনে তুমি দায়ী। এরপর জ্যাং তাকে নিয়ে বৃষ্টিতে ভিজে। তারা এক স্মরণীয় মুহূর্ত কাটায়। তারপর জুজুকে দেখা যায় রাস্তার ধারে বসে রয়েছে। তখন ধুলোবালি মাখা একজন লোক এসে বলে, আমার সাথে চলো। জুজু বলে, আপনি কে? ওইদিকে ইউশান তার বেস্ট ফ্রেন্ড জিয়ার সাথে কাটানো গত নিউ ইয়ারের ভিডিও দেখছিল। তারা দুই বন্ধু আগের বাড়িতে একসাথেই থাকতো। তখন নিয়ান আসে একটা পাত্র নিয়ে। এই পাত্রটা ইউশান চেয়েছিল সানফ্লাওয়ার গাছগুলো রাখার জন্য। তখন নিয়ান আবার লক্ষ্য করে দেখে সত্যি ইউশানের দুটো ছায়া। তখনই তার ঘরের লাইট কেটে যায়। নিয়ান বলে, গলির মোড়ে একটা লাইট শপ আছে, সেখানে গিয়ে নতুন বাল্ব নিয়ে আসতে পারো। সে বাল্বটা ফিক্স করার ট্রাই করছিল। তখন তার জানালার পাশে মিস্টার জিয়াং চলে আসে। তাকে দেখে ভয়ে সে ভেতরে চলে যায়। জিয়াং জিজ্ঞেস করে, লাইট শপটা কোন দিকে? আমারও একটা বাল্ব কিনতে হবে। তখন একটা ছায়া এসে তাকে রাস্তা দেখিয়ে দেয়। জিয়াং তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। আর এসব শুনতে পেয়ে ইউশান হতবাক হয়ে যায়। ওইদিকে ঘরে ফেরার সময় নিয়ান দেখে জুজুকে তার মা টেনে ঘরে নিয়ে যাচ্ছে। নিয়ান তাকে ডেকে জিজ্ঞেস করে জুজু ঠিক আছে কিনা, কিন্তু শাওমি কোনো উত্তর না দিয়ে দরজা বন্ধ করে দেয়। এবার সে একটা জিনিস লক্ষ্য করেছে, শাওমি সব সময় হাতে গ্লাভস পরে থাকে। এরপর দিন ইউশান সেই লাইট শপে এসে বলে তার ঘরের বাতিটা নিজে থেকেই কেটে গিয়েছে। এই শুনে দোকানদার বলে, তোমার ভাগ্যে যা আছে তাই হবে, তুমি চাইলে নতুন একটা লাইট কিনতে পারো। তবে ইউশান লাইট না কিনেই চলে যায়। আর তখন দোকানে ঢোকে শাওমি। এরপর রাতের বেলা নিয়ান বেরিয়েছিল ময়লা ফালানোর জন্য। সে একটা ট্রাকের শব্দ শুনতে পেয়ে সামনে এগিয়ে যায়। দেখে দূরে একটা ট্রাক দাঁড়িয়ে আছে। তখনই পাশ থেকে সেই ধুলো মাখা লোকটা চলে আসে। সে বলে, আমার নাম লিবাও, তুমি কি একজন বয়স্ক লোক, একজন মহিলা
তার ছোট মেয়ে এবং সমবয়সী দুজন বোন ও একজন বাস ড্রাইভারকে দেখেছ। এই শুনে নিয়ান প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এই লোকটা তার স্বপ্নে এসে ওই মানুষগুলোকেই খুঁজেছিল। সে ভয়ে লাইট শপে ঢুকে পড়ে। দোকানদার বলে, এই এলাকা তোমার জন্য নয়, তুমি এখানে কিভাবে আসলে? তখন জ্যাং সেখানে চলে আসে। দোকানদার বলে, তোমাদের দুজনকেই এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। তার কথা শুনে তারা কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যায়। বাড়িতে ঢোকার সময় ইউশান ডেকে বলে, ভেবেছিলাম সুইচ বোর্ডে প্রবলেম হয়েছে, কিন্তু এখন দেখছি লাইট কেটে গিয়েছে। আর প্রতিদিন রাতে এই গলিতে কেউ একজন হাঁটাহাঁটি করে আর বাচ্চাদের টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গানটা গায়। তখনই সেই গানটা গাইতে গাইতে চলে আসে মিস্টার জিয়াং। সে বলে, বৃষ্টি শুরু হবে, আমার ছেলেকে স্কুল থেকে আনতে হবে। তখন নিয়ান ইউশানকে বলে, উনি এই বিল্ডিংয়েই থাকে, ভয় পাওয়ার কিছু নেই। এই শুনে ইউশান চলে যাচ্ছিল, তবে একটা ছায়া জানালার কাছে এগিয়ে আসে এবং তারা দুজনই ছায়াটা দেখতে পায়। রুমে ফিরে জ্যাং বলে, হয়তোবা সেই ঘরে আরও একজন থাকে, অথবা লাইটের প্রতিফলনের কারণেও এমনটা হতে পারে। নিয়ান বলে, এই এলাকার প্রত্যেকটা মানুষ রহস্যজনক, সব রহস্য উদ্ঘাটন করতে হবে। তাই প্রথমে শাওমি, মিস্টার জিয়াং এবং ইউশানকে আরও ভালোভাবে অবজার্ভ করার জন্য সবাইকে একত্রিত করতে হবে। তাই এরপর দিন তারা বিল্ডিংয়ের ছাদে পার্টির আয়োজন করে। শাওমি জ্যাংকে সাহায্য করছিল। এই সুযোগে নিয়ান তার গ্লাভসে তেল ঢেলে দেয় এবং সেটা খোলার জন্য টানলেও সে কিছুতেই গ্লাভসটা খুলতে দেয় না। এতে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। এরপর খাওয়ার সময় ইউশান জানায় তার ঘরের একটা লাইট নিজে থেকেই বন্ধ হয়, আবার জ্বলে ওঠে। জুজু বলে তাদের ঘরেও একই অবস্থা। তখন তার হাতের সাথে লেগে চপস্টিকগুলো নিচে পড়ে যায়, আর নিয়ান সেগুলো তুলতে গেলে দেখে শাওমির নখগুলো ছিল আঙুলের উল্টো দিকে। এই দেখে ভয়ে সে কি করবে বুঝে উঠতে পারে না। তখন মিস্টার জিয়াং বলে ওঠে, নার্স নিয়ান, আপনি জলদি এখান থেকে চলে যান, নয়তো অনেক দেরি হয়ে যাবে। এরপর তারা চলে গেলে নিয়ান বলে, উনি কিভাবে জানলো আমি একজন নার্স? আর শাওমির নখগুলো ছিল উল্টো দিকে, তাই আমাকে এখনই যেতে হবে লাইট শপে। দোকানদার নিশ্চয়ই কোনো এক রহস্য লুকাচ্ছে। তবে জ্যাং তার পায়ে ব্যান্ডেজ করে দেয়, আর নিয়ান বেরিয়ে পড়ে লাইট শপের উদ্দেশ্যে। শপে ঢুকে দেখে দোকানদার নেই, তবে ডেস্কের উপর একটা প্যাকেট রাখা ছিল, যার মধ্যে ছিল কয়েকটা বাল্ব। সেগুলো নিভু নিভু অবস্থায় ছিল। সে একটা বাল্ব নিতে চায়, তখনই দোকানের সমস্ত লাইট এবং বাহিরের আবহাওয়া অদ্ভুত হয়ে যায়। দোকানদার এসে বলে, তুমি বাল্ব নিতে পারবে না, আর তোমার কাছে বাকিদের খুব অদ্ভুত মনে হয়, তাই না? ঠিক তেমনি আমিও তোমাকে অদ্ভুত মনে করি। নিচে তাকিয়ে দেখো, তোমারও কোনো ছায়া নেই। এই শুনে সে চলে আসে। তার ঘরের সামনে দাঁড়িয়ে ছিল শাওমি। সে বলে, আমার মেয়েকে বাঁচাও। তখন সে রুম থেকে বেরিয়ে আসলে নিয়ান দৌড়ে তার কাছে চলে যায়। দেখে জুজুর গায়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। এই দেখে সে ভয়ে চলে আসে তার রুমের সামনে, কিন্তু জ্যাং দরজা খুলছিল না, এমনকি তার ফোনেও কল যায় না। সে অন্যদের দরজাও নক করে, কিন্তু কেউই দরজা খোলে না। তবে মিস্টার জিয়াং এর দরজাটা খোলা ছিল। সেই রুমে ছিল অগণিত ছাতা, আর দেয়ালে মিস্টার জিয়াং এবং এক লোকের রক্তমাখা ছবি দেখে সে চলে আসে ইউশানের রুমে। তবে সেই দরজাটাও লক করা ছিল। ভেতরে ইউশান অনুভব করে কেউ একজন তার পেছনে বসে আছে। এই ভয়ে রুম থেকে বেরোতে যাবে, কিছুতেই দরজাটা খুলতে পারছিল না। ওইদিকে নিয়ান সে বিল্ডিং থেকে বেরিয়ে গলিতে চলে আসে। দেখে মিস্টার জিয়াং দাঁড়িয়ে আছে। সে ঘুরে অন্যদিকে চলে যাচ্ছিল। তার মাথা বাজেভাবে ফেটে গিয়েছে। সে এসব কি দেখছে কিছুই বুঝতে পারছিল না, তাই ছুটতে থাকে লাইট হাউসের দিকে। সেই লাইট হাউসটা তার হসপিটালের আইসিইউ রুমের মতো মনে হচ্ছিল। আর দরজা খুলতেই সে আইসিইউতে চলে আসে, যেখানে কয়েকজন ইমার্জেন্সি রোগীকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। নিয়ান সেই রোগীগুলোর চেহারার দিকে তাকিয়ে থমকে যায়। সেখানের একজন হচ্ছে জুজু, অর্থাৎ সেই ছোট্ট মেয়েটি। আরেকজন হচ্ছে ইউশান, যে মেয়েটার দুটো ছায়া ছিল। আর আরেকজন হচ্ছে মিস্টার জিয়াং, যে ছাতা নিয়ে ঘুরে বেড়াতো। তখন টিভিতে দেখানো হয় সেদিন সন্ধ্যায় বাস এবং ট্রাকের সংঘর্ষে বেশ কয়েকজন আহত এবং নিহত হয়েছে। এরপর ডক্টর এসে বলে, রোগীদের অবস্থা ভালো না, সেদিকে নজর রেখো। তার চেহারাটা দোকানদারের সাথে অনেকটাই মেলে। নিয়ান বলে, মনে হয় আমি একটা স্বপ্ন দেখেছি, যেখানে আপনিও ছিলেন এই রোগীদের সাথে। তার এসব কথা ডক্টর বুঝতে পারছিল না। সে উত্তরে জানায়, আমার ডিউটি হচ্ছে আইসিইউতে, জীবন মৃত্যুর মাঝখানে নিরুপায় পেশেন্টদের অন্ধকার থেকে আলোতে ফেরানো। তো এখানে আরও কিছু জটিল বিষয় রয়েছে, যা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। এরপর মিস্টার জিয়াং এর ছেলে এসে হইচই শুরু করে। সে একজন পেশেন্টকে দেখিয়ে বলে, এই লোকটাই সবকিছুর জন্য দায়ী। নিয়ান ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে এ হচ্ছে ধুলোবালি মাখা লিবাও নামের সেই লোকটা। তখন দেখানো হয় লিবাও আবারও দেখে জুজু রাস্তার ধারে বসে রয়েছে। এরপর তাকে নিয়ে আসে লাইট হাউসে। বলে, তুমি একটা বাল্ব নিতে পারো, তাহলে এই জায়গা থেকে বেরোতে পারবে। দোকানদার তাকে একটা লাইট দেয় আর বলে, এটা নিলে পুরনো লাইফে ফিরে যেতে পারবে। দেখা যায় লাইট হাতে নিতেই হসপিটালে তার অবস্থার উন্নতি হয়। তবে সে বলে, আমার আরও একটা লাইট লাগবে মায়ের জন্য, তার নাম শাওমি। দোকানদার বলে, তোমার মায়ের লাইটটা কেটে গিয়েছে। জুজু বলে, তাহলে আমারও লাইট চাই না। লিবাও বলে, তোমার সুযোগ আছে, তুমি এটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, তোমার মা যেতে পারবে না। এই শুনে তার লাইট রেখে বেরিয়ে যায় তার মায়ের কাছে। মেয়েকে খালি হাতে দেখে প্রচন্ড রেগে
দিকে যায় শাওমি, বলে তোমার লাইট কোথায়? তোমার হাতে বেশি সময় নেই, দেরি করলে লাইটটা কেটে যাবে আর কখনো ফিরে পাবে না। তখন জুজু মায়ের হাতের দিকে তাকিয়ে কান্না শুরু করে। তখন দেখানো হয় সেদিন অ্যাক্সিডেন্টের পর জুজু অজ্ঞান হয়েছিল আর চাপা পড়েছিল বালির নিচে। তার মায়ের অবস্থা ছিল গুরুতর। এরপরেও সে উঠে 2 হাত দিয়ে বালি সরাতে থাকে আর এখানেই তার আঙুলের নখগুলো উঠে যায়। এরপর মেয়েকে টেনে বের করে সাহায্যের জন্য ডাক দেয়। তার ডাক শুনে উদ্ধারকর্মীরা তাদেরকে খুঁজে পায়। তবে শাওমির পেটে ধারালো কিছু একটা ঢুকে গিয়েছিল। কিছুক্ষণ পর সে মারা যায়। এদিকে জুজু বলে, তোমার লাইট কেটে গিয়েছে তাই না? তুমি আর যেতে পারবে না। তাহলে আমিও যেতে চাই না, আমি একা কিভাবে থাকবো? তখন শাওমি তার মেয়েকে বোঝায় যে তার ফিরে যাওয়া উচিত। তার জন্য তার বাবা, নতুন সৎমা এবং স্কুলের বন্ধুরা অপেক্ষা করছে আর সে মাঝে মধ্যে তাকে দেখতে আসবে, হয়তোবা পাখি হয়ে কিংবা প্রজাপতি। তো অনেক বোঝানোর পর জুজু রাজি হয়। তার মা বলে নিজের দিকে খেয়াল রাখবে, পড়াশোনা করবে আর সময় মতো খাওয়া দাওয়া করবে। যখন বড় হয়ে যাবে তখন এমন একজন জীবনসঙ্গী বাছাই করবে যে শুধুমাত্র তোমাকেই ভালোবাসবে। এরপর যখন মা হবে তখন বাচ্চাদেরকে বলবে তাদের নানু খুব ভালো একজন মানুষ ছিল। জুজু বলে, শুধু ভালোই না, আমার মা সব থেকে ভালো। শাওমি বলে, এখন থেকে তোমাকে একাই যেতে হবে নিজের গন্তব্যে, মা আর পাশে থাকতে পারবে না। জুজু এগিয়ে যায় লাইট শপের দিকে। যাওয়ার আগে বলে, কথা দিলাম সব সময় নিজের খেয়াল রাখবো, তবে তুমিও এসো আমাকে দেখতে। তার মা প্রমিস করে আর তাকে সামনে এগিয়ে যেতে বলে। সে লাইট শপে ঢুকতেই তার লাইট বুঝিয়ে দেওয়া হয়। শাওমি বাহির থেকে তাকে বিদায় জানায়। তার স্বপ্ন ছিল বাকি জীবনটা মেয়েকে নিয়েই কাটিয়ে দিবে। ছোট একটা বিজনেস শুরু করেছিল, সেই অ্যাক্সিডেন্টে সবকিছু শেষ হয়ে গেল। এরপর রিয়েল লাইফে জুজুর জ্ঞান ফিরে আসে। তবে ইউশানের অবস্থা আরও খারাপের দিকে যায়। কল্পনার জগতে সে তার রুমে বসে বেস্ট ফ্রেন্ড জিয়ার কথা ভাবছিল। তখনই তার সেই দ্বিতীয় ছায়াটা তার বেস্ট ফ্রেন্ড জিয়ার রূপ ধারণ করে। এখানে গল্পটা চলে যায় অ্যাক্সিডেন্টের সেই রাতে। তারা দুজন একসাথেই থাকতো। সেদিন জিয়ার প্রচণ্ড জ্বর ছিল। ইউশান তাকে যেতে মানা করে, তবুও সে বেরিয়ে পড়ে তার হবু বরের সাথে দেখা করতে। ইউশান চেয়েছিল তারা অনেক দিন একসাথে থাকবে, তবে পরিবারের চাপে তাকে এই ডিসিশন নিতে হয়েছিল। ইউশান তার উপর রেগে থাকলেও তাকে এগিয়ে দিতে ট্রেন স্টেশন পর্যন্ত যাবে। জিয়া বলে, কয়েকদিন পরেই নিউ ইয়ার, তার আগেই আমি ফিরে আসব। প্রতিবারের মতো এবারও আমরা একসাথে সেলিব্রেট করব। তবে ইউশানের রাগ কমেনি। সে সামনের সিটে গিয়ে বসে। সেই বাসে মিস্টার জিয়াংকেও দেখা যায়। তখনই একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জিয়া তাকে পেছন থেকে ধরে রাখে শেষ নিঃশ্বাস পর্যন্ত। নিজের জীবন দিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচিয়েছিল, অর্থাৎ সে ওই স্পটেই মারা যায়। আর আঘাত কম লাগার কারণে ইউশান তখনও বেঁচে ছিল। এদিকে কল্পনার জগতে তারা দুই বেস্ট ফ্রেন্ড আবারও একে অপরকে দেখতে পায়। ইউশান একটা থার্মোমিটার নিয়ে জ্বরটা মেপে দেখতে বলে। জিয়া বলে, এখন আর এসবের প্রয়োজন নেই, লাইট শপে গিয়ে বাল্ব নিয়ে আসো। সে বেরিয়ে পড়ে লাইট শপের উদ্দেশ্যে, অর্থাৎ লাইট হাতে পেলে সে রিয়েল লাইফে ফিরে যাবে। এই ভেবে জিয়া কান্নায় ভেঙে পড়ে, কারণ এটাই হচ্ছে তাদের শেষ বিদায়। কিন্তু ইউশানের কোনো আইডিয়া ছিল না এই জগৎ সম্পর্কে। তবে লাইট হাউসে গেলে দোকানদার তাকে সবকিছু বুঝিয়ে বলে। কিছুক্ষণ পর সে ফিরে আসে, বলে, আমি সবকিছু বুঝতে পেরেছি। এজন্যই ঘরের একটা লাইট বারবার কেটে যেত, আর সেটা ছিল তোমার লাইট। তাই আমি আমারটা ফেলে এসেছি। তোমার মতো স্বার্থপর হতে পারবো না। চলে এসেছি অনন্তকালের যাত্রায় একসাথে থাকার জন্য। দেখা যায় তার ফেলে আসা লাইটের সময় অতিক্রম হয়ে গেলে শেষ আলোক রশ্মিটুকুও নিভে যায়। আর রিয়েল লাইফে মুখে চিরপ্রশান্তির হাসি আর চোখে আনন্দ অশ্রু নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। ওইদিকে জিয়ার জানালার সামনে আসে লিবাও। ঘরে ইউশানকে দেখে বুঝতে পারে সে স্বইচ্ছায় থেকে গিয়েছে আর মনে মনে তার কাছে ক্ষমা চায়। বলে, আমার ভুলের জন্য কত কিছু হয়ে গেল। অপরদিকে মিস্টার জিয়াংয়ের অবস্থাও খারাপের দিকে যাচ্ছিল। ডক্টর তার ছেলেকে বলে, আপনার বাবার জন্য প্রার্থনা করুন, আমাদের আর কিছু করার নেই। সে দেখে নার্সরা তার বাবার কানে হেডফোন লাগিয়েছে, যেখানে প্লে হচ্ছিল টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গানটা। দেখা যায় মিস্টার জিয়াং থাকতো এক নার্সিং হোমে বা বৃদ্ধাশ্রমে। তার ডিমনেশিয়া বা স্মৃতি ভুলে যাওয়া রোগ ছিল। সে সবসময় রিসিপশনে এসে বসে থাকতো তার ছেলের আশায়, কিন্তু নার্স জানায় এই মাসেও তার ছেলে আসেনি। তো ডিমনেশিয়ার কারণে মাঝে মাঝে সে ভাবতো তার ছেলে এখনো ছোট, তাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। এই ভেবে একদিন নার্সিং হোম থেকে বেরিয়ে যায় এবং স্কুলের সামনে চলে আসে। অনেক রাত হয়ে গেলেও সে ওইখানেই দাঁড়িয়ে থাকে। সিকিউরিটি গার্ডকে বলে, যে কোনো সময় স্কুল ছুটি হবে, ছেলেটা আমাকে দেখতে না পেলে কান্না করবে, তাই এখানে দাঁড়িয়ে আছি। তখন গার্ড তার ব্রেসলেট দেখে বুঝতে পারে উনি নার্সিং হোম থেকে পালিয়ে এসেছে, তাই সে তাকে নিয়ে আসে বাস স্ট্যান্ডে। এরপর একটা বাসে উঠিয়ে দেয়। সেই সময় অন্য এক প্রান্ত থেকে শহরের দিকে রওনা হয় লিবাও। সে তার ট্রাকে করে বালি নিয়ে যাচ্ছিল। তার বস ফোন করে তাকে গালমন্দ করে আর জানায় 20 মিনিটের মধ্যে আসতে না পারলে তার চাকরি চলে যাবে। তো বসের গালমন্দ শুনে সে একটু অন্যমনস্ক হয়ে যায়। ঠিক তখনই তার সামনে একটা বাস চলে আসে আর এভাবেই তাদের অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা বুঝতে পারি মিস্টার জিয়াং কল্পনার জগতেও লাইট হাউসের রাস্তাটা ভুলে গিয়েছিল আর এই জন্যই সারা রাত গলির মধ্যে হাঁটতো।
তো সে যখন এক বুক হতাশা নিয়ে রাস্তার ধারে বসেছিল তখন লিবাও এসে তাকে কাঁধে করে নিয়ে যায় লাইট হাউসের দিকে, দোকানের সামনে এনে নামিয়ে দেয়। সে যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন লিবাও মাথা ঝুঁকিয়ে তার কাছেও ক্ষমা চায়। জিয়াং পেছনে ফিরে বলে, এটাই আমাদের নিয়তি, তোমার কোনো দোষ নেই। এই বলে সে চলে আসে দোকানের ভেতরে। তাকে দেখেই দোকানদার বলে, আপনার জন্যই অপেক্ষায় ছিলাম, এই নিন আপনার লাইট। সেটা হাতে নিতেই উজ্জ্বল আলোয় তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে আর জ্ঞান ফিরে পায় বাস্তব জীবনে। তার ছেলে তার কাছে ক্ষমা চায়, বলে আর কখনো তাকে একা থাকতে দিবে না। তখন নিয়ান লিবাওয়ের কান পরিষ্কার করে দিচ্ছিল, কারণ বালির নিচে চাপা পড়ে তার কান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দেখা যায় কল্পনার জগতে সে প্রথমবারের মতো শুনতে পায় পাখির ডানা ঝাপটানো আর রৌদ্রোজ্জ্বল দিনের মিষ্টি শব্দ শুনে হাসি মুখে চলে যায় অনন্তকালে, অর্থাৎ রিয়েল লাইফে সে মারা যায়। হসপিটালে নিয়ান ডক্টরকে জিজ্ঞেস করে, আমরা কেন সবাইকে বাঁচাতে পারলাম না? ডক্টর বলে, এটাই বাস্তবতা, ভাগ্যের লেখন, আমরা চাইলেও তা বদলাতে পারবো না। এরপর জ্যাং নিয়ানের পছন্দের সব খাবার রান্না করে। নিয়ান বরাবরই জ্যাংয়ের রান্না খুব পছন্দ করত। সে জলদি খেতে শুরু করে, তবে জ্যাং বলে, এবার আমাকে বিদায় দাও। এই শুনে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে, তবে নিজেকে সামলে বলে, যেও না দয়া করে। এই বলে কান্নায় ভেঙে পড়ে। তার পেছনে পড়েছিল পেইন্ট করার ব্রাশটা। গল্পটা আবারও চলে যায় অ্যাক্সিডেন্টের সেই রাতে। সিকিউরিটি গার্ড মিস্টার জিয়াংকে বাসে তুলে দেয়। জুজু মায়ের কাছে বায়না ধরে সামনের সপ্তাহে আবারও ঘুরতে নিয়ে যেতে হবে, আর ইউশান জিয়ার উপর রাগ করে সামনের সিটে গিয়ে বসে। এরপরই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর বাসের মধ্যে সেই ব্রাশগুলো দেখা যায়। সেই বাসের ড্রাইভার ছিল জিয়াং। এরপর তাকেও হসপিটালে নিয়ে আসা হয়। তার স্ট্রেচারের সাথে লেগেই নিয়ানের পায়ে আঘাত লেগেছিল। নিয়ান তখনই জানতে পেরেছিল জ্যাং আর বেঁচে নেই। এরপর সে একদম ভেঙে পড়ে। ডিপ্রেশন থেকে কিছুতেই বের হতে পারছিল না, তাই চলে যায় সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে। তাকে সাইকোলজিক্যাল থেরাপি এবং বিভিন্ন সেশনের মধ্য দিয়ে যেতে হয়। সেখানে একটা সেশন ছিল এরকম, ডক্টর কথার ট্রিক্সের মাধ্যমে ম্যানুপুলেট করে তাকে নিয়ে যায় এক আনরিয়াল এনভায়রনমেন্টে। আর সেখানে নিয়ান ওই সমস্ত মানুষদেরকে দেখতে পায় যাদেরকে অ্যাক্সিডেন্টের রাতে হসপিটালে দেখেছিল। অর্থাৎ জ্যাং সেই রাতে ব্রাশগুলো কিনেছিল ঠিকই, কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। তো থেরাপির শেষ পর্যায়ে জ্যাং তাকে বিদায় জানায়, বলে অ্যাক্সিডেন্টের পর সেখানে আগুন লেগে যায়, বের হওয়ার সুযোগ ছিল না। আগুন এতটাই উত্তপ্ত ছিল যে শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়েছিল। সেই কথা মনে পড়লে এখনো ঘাম ঝরে। বহুবার মোছার চেষ্টা করেছি, তবে কিছুক্ষণ পর আবারও ঘাম ঝরে মেঝেতে জমা হয়। আমি কখনো ভাবিনি তোমাকে আবারও দেখতে পাবো এই জগতে। দোকানদার বলেছিল তুমি আমাকে প্রচন্ড মিস করেছিলে, তাই আমাকে দেখতে চলে এসেছো। লোকটা আরো বলেছিল তোমার সাথে ভালো একটা সময় কাটাতে আর বোঝাতে যে বাস্তবতা মেনে নিতে হবে। অতীতের কষ্টদায়ক স্মৃতিগুলো ব্রাশের ছোঁয়ার মতো আলতোভাবে মুছে দিতে হবে। জীবনের চলার পথে সামনে এগিয়ে যেতে হবে পেছনের স্মৃতিগুলো পাশে রেখে। তাই সেদিন ইচ্ছে করে আমাদের হাতের ছাপগুলো পেইন্ট করে দিয়েছিলাম। ভাবতেই কষ্ট হয় একদিন আমাকে আর কেউ মনে রাখবে না, তবে আনন্দিত হই যখন ভাবি তুমি আমাকে কখনো ভুলে যাবে না। ঠিক সেভাবেই স্মরণ রেখো, যেভাবে আমাদের প্রথম স্মরণীয় দেখাটা হয়েছিল। বাস থেকে নামার সময় এক বৃদ্ধ মহিলার সবজিগুলো পড়ে গিয়েছিল। সেদিন আমার সাথে তুমিও তাকে সাহায্য করেছিলে। এরপর থেকে প্রায় সময়ই আমার বাসে উঠতে, আমাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়তে, আর বাসে বসে আমাদের কতই না ব্রেকফাস্ট লাঞ্চ হয়েছিল। এভাবেই কেটেছিল আমাদের সময়। এরপর তারা চলে আসে এক বিস্তীর্ণ প্রান্তরে। জ্যাং বলে, আমি জানি এমন একটা সময় তুমি আমার সাথে কাটাতে চেয়েছিলে, আমাকে শেষবারের মতো বিদায় জানাতে চেয়েছিলে। নিয়ান বলে, জ্যাং প্রমিস করো আমার স্বপ্নে আসবে। জ্যাং বলে, মৃত্যু আমাদেরকে আলাদা করে দেয়নি, আমি তোমার পাশে ছিলাম, তবে এখন থাকবো হৃদয়ে। বিদায় দাও, আবারও আসবো যখন প্রয়োজন পড়বে। নিয়ান তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে। জ্যাং হাসি মুখে তার বাসের দিকে এগিয়ে যায়। দুজনের পরিপূর্ণ বিদায় হয়। বাসে থাকা শাওমিও তাকে বিদায় জানায়। বাসে আরো ছিল ইউশান এবং জিয়া। তাদেরকেও খুব আনন্দিত মনে হচ্ছিল। তারা সেই হলুদ প্রান্তর দিয়ে এগিয়ে যায় অনন্ত যাত্রার উদ্দেশ্যে। আর লিয়ান চলে আসে বাস্তবতায়। দেখা যায় চামচ দিয়ে শব্দ করে তাকে ইমাজিনেশন থেকে রিয়েলিটিতে আনে সেই ডক্টর। এবার সে নিজেকে অনেক হালকা মনে করে। এরপর থেকে জেংয়ের শুভ্র স্মৃতিগুলো নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেয়। একদম শেষে দেখা যায় মিস্টার জিয়াং সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে তার ছেলে এবং নাতি এসে তাকে বাড়িতে নিয়ে যায়। জুজু এখন থাকে তার বাবা এবং সৎমায়ের সাথে। নতুন মা তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। আর মাঝে মধ্যে একটা প্রজাপতি তার জানালার কাছে এসে ঘুরে বেড়ায়। প্রত্যেকবারই সে প্রচন্ড খুশি হয় এই ভেবে যে তার মা তার প্রমিস রেখেছে, তাকে প্রজাপতি হয়ে দেখতে এসেছে।